2021 সালে যখন নিট হয়, হঠাৎ করে 19-20 খুব সোজা কোয়েশ্চেন আসার পরে 21-এর ফিজিক্সটা খুব টাফ চলে আসে। সেই মতো আমরা যখন 22-এ প্রিপারেশন নিই, আমরা খুব ভালো করে ফিজিক্সটা করে গেছিলাম, অনেকটা এবছরের মতোই সিনারিও। মেডিকেল কলেজের নাম শুনলেই না সবার মাথায় প্রথমে যেটা সেটা হচ্ছে র্যাগিং। তো তোমার সাথে কি এরকম কোনো র্যাগিং এর কোনো এক্সপেরিয়েন্স হয়েছিল তুমি যখন ফার্স্ট ইয়ারে ঢুকেছিলে? হোস্টেল নিয়ে এর ফলে যেমন আমি একটা নিজের মতন থাকতে পারি, এটা একটা সুবিধা, বাট হোস্টেল নেওয়ারও কিন্তু অনেক সুবিধা আছে, যেটা তোরা বুঝতে পারবি যে হোস্টেলে পরীক্ষার সময় বিশেষ করে যে একসাথে পড়াশোনা করা দেখে কখনো যদি এরকম কমেন্ট আসে, আমি দেখেছি একদম আমাকে একটু এফেক্ট করে না, সেটা বলে ভুল বলা। 5টা যদি হেড কমেন্ট আসে তাহলে বাকি 95টা যদি ভালো কমেন্ট আসে, আমার মনে হয় যে সেই 95 জনের জন্য করা উচিত। তুমি কি কোনো রিলেশনশিপে আছো? তোমাদের ব্যাচে বয়েজ টু গার্লস রেশিও কেমন ছিল তোমাদের 2022 এর ব্যাচে? মেয়েরা তো কোনো না কোনো ভাবে সেই কমিটেড হয়ে যায়, আমাদের ছেলেগুলোরই হয় না আর কি, সবারই। আরজি কর কলেজের ইন প্রিভিয়াস এবং যদি বলো এখনকার যে সিচুয়েশন, তো সময়ের সাথে সবকিছু এগিয়ে যেতে হয়, বাট এই ঘটনাটা ওটা তো থেকেই যায়। তোমার কি কখনো সিনিয়রের প্র্যাকটিক্যাল লিখতে হয়েছে, প্র্যাকটিক্যাল নোটবুক? তখন নিট অ্যাসপিরেন্ট ছিলাম, আমাদের কলেজেরই কিছু সিনিয়র ছিলেন যাদের চ্যানেল ছিল, তো সেখানে দেখতাম খালপাড়ের বসন্ত। নেক্সট ব্যাচ আমাদের খুব শিগগিরই আসছে, 2025 এর ব্যাচ, তাদের সবেমাত্র এক্সাম হলো, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু অ্যাডভাইস দাও। আমি 2025 এর পেপার তুমি যদি দেখেছো যে যেমন হার্ড তেমনি লেন্দি পেপার, তো নিট 2026 অ্যাসপিরেন্টসের জন্য তুমি কি সাজেশন দিতে চাইবে বা কিভাবে কি পড়তে হবে? হ্যালো এভরিওয়ান, আজ আমার সঙ্গে রয়েছে প্রিয়দর্শিনী চ্যাটার্জি তথা প্রিয়দর্শিনী দি, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের থার্ড ইয়ার স্টুডেন্ট, 2022 ব্যাচ। তো তোমরা অনেকেই প্রিয়দর্শিনী দিদির ভিডিও দেখে থাকবে ইউটিউবে, আমাদের বেঙ্গলি মেডিকেল কমিউনিটির খুব ভালো দিদি ভিডিও বানায়, আমিও নিজের টাইমে দিদির ভিডিও দেখতাম। তো আজকে দিদির সঙ্গে আমি দিদির সমস্ত লাইফের ব্যাপারে কথা বলবো। তো পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সবার প্রথমেই ওয়েলকাম টু মাই চ্যানেল দিদি। থ্যাংক ইউ। আর আমাকে বলার জন্য, আমিও তোর ভিডিও দেখি, অনেক এমবিবিএস এর ব্লগ দেখেছি, খুব ভালো হয় তোর ভিডিও, দেখতেও খুব ভালো লাগে। আর মানে দেখ, ছোটবেলাটা যখন ধর আমরা আগে ফার্স্ট ইয়ারে পড়েছি, সেকেন্ড ইয়ারে পড়েছি, ওই টাইমটা তোরা যে আবার ওই অ্যানাটমি বায়োকেমিস্ট্রি এইসব পরীক্ষা দিচ্ছি, সেগুলোও দেখতে খুব ভালো লাগে। বাবা থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ দিদি। তো সবার প্রথমেই দিদির কাছে জিজ্ঞাসা করবো যে ওয়াই এমবিবিএস, তুমি এরকম এমবিবিএস এর কথা কেন ভাবলে প্রথমে? প্রথম কথা হচ্ছে, যখন ধর ক্লাস 10 অব্দি কোনোদিনও ভাবিনি পরে কি করব। এবার 10 থেকে যখন 11-এ উঠলাম, ওই সময় সবাই একবার ভাবে যে কি করা উচিত, তখনও ঠিকভাবে ভাবিনি, বাট ওই আস্তে আস্তে ওই সময় আমার ঠাকুমার খুব ইচ্ছা ছিল যে যদি এরকম কিছু হয় তাহলে ভালো হয়, বাট আমি তো সিরিয়াসলি নিইনি। বাট ঠাকুমা তারপর মারা যান, সেই সময় থেকে বিশেষ করে মনে হয় যে যদি ওই ইচ্ছাটা পূরণ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। এবং এমবিবিএস এও অনেক সময় অনেক চাপ এসেছে, মনে হচ্ছে আর ভালো লাগছে না, বাট ওই একটা মাত্র মোটিভেশনের জন্য এখনো টিকে আছি। আর ভবিষ্যতেও যতবার মনে হবে পারবো না, ওই একটাই মোটিভেশন থাকবে। একদম, সবাই সেই কোনো একটা পয়েন্ট থেকেই স্টার্ট করে প্রিপারেশন এবং তারপরেই জার্নিটা অ্যাকচুয়ালি এগিয়ে যায়। তো দিদি, তুমি নিট 2022 তোমাদের এক্সাম হয়েছিল 17 জুলাই। আমার আরো খুব ভালো মনে আছে, কারণ আমারও ওটা ফার্স্ট অ্যাটেম্প ছিল নিটের। তো তোমাদের মানে ওই সময় নিট 2022-এর বায়োলজি পেপার একদম খুব লেন্দি পেপার এটা ছিল, আমার একদম মনে আছে। তো অনেকেরই পুরো বায়োলজি কোশ্চেন করতে গিয়েই অনেকে ওইবার আটকে গিয়েছিল, কারণ ওখানেই 1-1.5 ঘন্টা অনেকে লিখে গিয়েছিল এবং পুরো পেপারটাকে সে সলভ করতে পারেনি। তো তোমার এক্সাম দিয়ে কি মনে হয়েছিল যে তোমার 2022-এ হয়ে যাবে, এরকম কি মনে হয়েছিল এক্সাম দেওয়ার বেরোনোর পরেই? মানে আমাদের আগের ব্যাচে ধর 2021 সালে যখন নিট হয়, হঠাৎ করে 19-20 খুব সোজা কোয়েশ্চেন আসার পরে 21-এর ফিজিক্সটা খুব টাফ চলে আসে। সেই মতো আমরা যখন 22-এ প্রিপারেশন নিই, আমরা খুব ভালো করে ফিজিক্সটা করে গেছিলাম, অনেকটা এবছরের মতোই সিনারিও, যে আমরা ভাবছি যে ফিজিক্স কঠিন আসছে, আবার ফিজিক্স কঠিন আসবে, বাট হলে গিয়ে হঠাৎ বায়োলজিটা চলে এলো। আমার নিজের বায়োলজি অনেকক্ষণ টাইম লেগে গেছে, কারণ আমি অতটা অ্যানালাইসিস আগেই পেপার উল্টে উল্টে দেখতাম না যে ফিজিক্স কেমন এসছে বা কেমিস্ট্রি কেমন এসছে, আমি জাস্ট অন্ধের মতন প্রথম কোয়েশ্চেন থেকে শুরু করতাম বায়োলজি। যখন আমার শেষ হয় দেখি 1 ঘন্টা 15-20 মিনিট বায়োলজিতে চলে গেছে। তো ভয় পরীক্ষার হলে সেইভাবে লাগেনি, তার কারণ আমি একটা ভিডিওতেও বলেছিলাম আমার, যে আমি তখন ভেবে নিই এবছরও তাহলে নিট হলো না, বাট আমি চাপটা না নিয়ে ভেবেছি ঠিক আছে আমি এরপরে যখন ওই এগ্রিকালচারের আইকার পরীক্ষা আসবে ওটা দিয়ে দেবো, কিন্তু এখন আমি নিজের বেস্টটা দিই। সেই ভেবে চোখ বন্ধ করে আবার ফিজিক্স করা শুরু করি এবং পেপারটা মানে হয় দিয়ে তারপর বাড়ি আসি, রাত্রিবেলা মেলাই, তখন তো কি বলবো, সেই রাত্রে ঘুম হয়নি। মানে মেলানোর পরে যখন মনে হয় যে কাট অফ ক্রস করে যাবে, এবারে ব্যাপারটা আলাদা, বাট 2022 তখন আমরা জানতাম যে এই টাইপের কাট অফই আসবে। তো একদমই এবছর তো বোঝা যাচ্ছে না, আমাদের সময় তো বোঝা যেত, সেটাই। তো নিট থেকে যদি এবার একটু এমবিবিএস লাইফের দিকে আসি, তো নিটের সময় যেমন আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে না যে এমবিবিএস লাইফটা এরকম, এমবিবিএস কি আমরা এই করবো, এই মজা করব।
তো রিয়েল লাইফ অফ এমবিবিএস আর তোমার যেমন কল্পনা ছিল, আমাদের সবারই একটা এক্সপিরিয়েন্স, একটা কল্পনা থাকে যে এমবিবিএস লাইফ কেমন হবে, তো তার মধ্যে কি রিয়ালিটি আর কি মানে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি রিয়েল লাইফের সঙ্গে? যখন আবার ওই একটু ছোটবেলা থেকে শুরু করি, যখন আমরা মাধ্যমিক দিয়ে আমাদের বলা হয় মাধ্যমিক দিয়ে দিলে লাইফ সেট, যখন আমরা এইচএসডি বলা হয় এইচএস হয়ে গেলে লাইফ সেট, এইভাবে যখন নিটটা পেয়ে যায় আমরা ভাবি যে লাইফ সেট, আর সেরকম কিছু না। বাট এই মুহূর্তে যখন এমবিবিএস করছি এখন আবার মনে হয় যে হয়তো নিট পিজি পেয়ে গেলে লাইফ সেট। তো এইভাবে তো কোনোটাই হয় না, কিন্তু পড়াশোনাটা সেম আছে। নিটের থেকে হয়তো তোরা এরপরে প্রফ দিবি যখন বা ভবিষ্যতে বুঝতে পারবি যে পড়াশোনা নিটের থেকে আস্তে আস্তে বাড়বে, কিন্তু তার পাশাপাশি যে একটা মজা, নিটের সময় যে একটা সিলেকশনের মেনলি চিন্তা ছিল সেইটা নেই, মানে আনসার্টেনিটি যেটা একদম হবে কি হবে না সেইটা তো নেই। কিন্তু মজাটাও সমানভাবে আছে। পরীক্ষার সময় কোনো মজা নেই, পরীক্ষার সময় পুরোপুরি পড়াশোনা। আস্তে আস্তে যত মানে ধর আমাদের ফাইনাল ইয়ার আসছে, আবার সেই একই রকম এইচএস এর আগে যেরকম নিটের আগে যেরকম সেই চাপটাই নিতে হচ্ছে। বাট তার সাথে হ্যাঁ, যে এর আগে যে 2 বছর এবং এখন থার্ড ইয়ারে আছি, এখনো কিছুটা যে মজাটা করতে পেরেছি সেটাও কিন্তু প্রচন্ড মজা। এটাও কিন্তু লাইফে খুব জরুরি ছিল। অবশ্যই, মানে এই পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের এই লাইফের যে ব্যালেন্সিং সেটা এখানে সেটাও ভালো করে বোঝা যাচ্ছে। এখনো আমি অত ভালো করে রিলেট করতে পারছি না, বাট আস্তে 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 আমিও চেষ্টা করছি সবকিছু ম্যানেজ করার। তো দিদি তুমি যখন ফার্স্টে ঢুকেছিলে, ফার্স্ট ইয়ারে যখন ঢুকলে, তখন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল এবং সবচেয়ে বোরিং সাবজেক্ট কি লাগতো তোমার তখন? অ্যানাটমি আমার খুব ভালো লাগতো। মানে অ্যানাটমি একটু নাম গুলো কঠিন, বাট আমার সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগতো। এখন আমার মানে মনে হয় যে অ্যানাটমিটা সবসময় একটা ওটার প্রতি টানটা এখনো আছে একটু একটু। আর সবচেয়ে খারাপ লাগতো বায়োকেমিস্ট্রি, যে ওটার যে কি হবে এরপরেও আবার কখনো পড়তে হলে আমি জানি না, খুব খারাপ লাগতো। হ্যাঁ, অ্যানাটমি তোমার খুব ভালো লাগতো, মানে তো ভালো পড়তে অ্যানাটমি, বুঝতেই পারছি। আমার তো সবচেয়ে বেশি খারাপ লাগে, কারণ এত বেশি পড়তে কিছুই মনে থাকে না শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে বা পরীক্ষার আগে। কিছু থাকে না, বাট ওই হয় না যে একটা, যেমন ধর নিটের সময় অনেকে নিটের থার্ড ড্রপ অব্দি আস্তে আস্তে আমি যখন দেখছি যে ফিজিক্সটা আমার ভালো লেগে গেল, ওরকম অ্যানাটমিটা একটু ভালো লেগে গেছিল, আর কিছু না। সেটাই। আর বায়োকেমিস্ট্রি তো আমাদের সেই জাম্বুল কাসারি ভরসা লাস্টে। হ্যাঁ হ্যাঁ, একদম ওটাই শেষ 2 মাসে পড়েছি, দিয়ে হয়ে গেছে, বাবা বেঁচে গেছে। তো দিদি, এই মেডিকেল কলেজের নাম শুনলেই না সবার মাথায় সবার প্রথমে যেটা সেটা হচ্ছে র্যাগিং। তো তোমার সাথে কি এরকম কোনো র্যাগিং এর কোনো এক্সপেরিয়েন্স হয়েছিল তুমি যখন ফার্স্ট ইয়ারে ঢুকেছিলে প্রথম কলেজে? সত্যি বলতে আমাকে কোনোদিনও কিছু ফেস করতে হয়নি, এবং আমি যদি মানে পুরো ব্যাচের কথা বলি সেই হিসেবে দেখলেও র্যাগিংটা যেটা হয়েছে, মানে ওটাকে র্যাগিং তো বলা যেত না, ওটা একটা ইন্ট্রোডাকশন টাইপের হতো একটু, মানে একটু হলেও ওটাকে র্যাগিং আমি আবার বলছে না, সিনিয়র জুনিয়র ইন্টারঅ্যাকশন, যেটা আমার মনে হয় একটু দরকার ছিল। কারণ তার ফলে আমরা অনেক কিছু শিখেছি, যে কলেজে আমাদের কিরকম ভাবে চলা উচিত, প্রফেসরদের কিভাবে রেসপেক্ট করা উচিত, এবং সিনিয়রের সাথে আমরা আজও যে যখনই কোনো সিনিয়র তাদের সাথে দেখা হয় তাদের প্রতি যে রেসপেক্টটা, এবং তুইও আমার সাথে যেভাবে কথা বলছিস, আমি তোর সাথে যেভাবে কথা বলছি, এই সবকিছু কিন্তু সেই ইন্টারঅ্যাকশনটার থেকে আমাদের শেখা একটা পার্ট ছিল। তো সেইটুকু আমার মনে হয় দরকার। বাট তার বাইরে কি কোনো কিছু আমাকেও ফেস করতে হয়নি, এবং কারোর সেইভাবে কিছু হয়েছে বলে আমি শুনিও নি। এবং এই মিনিমাম একটু ইন্টারঅ্যাকশন আমাদের দরকার, কারণ যেটুকু আমাদের অবশ্যই, তুমি বিশেষ করে ভাইবা দিতে যাওয়ার সময় যে আমাদের বলে না ক্লিন শেভ করে যাওয়া বা নরমাল যে আমাদের মানে আমাদের প্রফেশন আর সমস্ত প্রফেশনের থেকে একটু আলাদা, তো সেই জায়গায় একটা বেসিক ম্যানার্স আমাদের মনে হয় সকলের শিখে রাখা উচিত। এবং সেটা যদি আমাদের সিনিয়ররা গাইড না করে দেয় তাহলে তো মানে জিনিসটা খুব আমরা শিখতে পারবো না। তোমরা গাইড করেছো বলে আজকে আমরা জানতে পারছি, বা পরবর্তীকালে আমরা গাইড করবো যে এইভাবে চলতে হবে। একদম এইভাবেই চলে আসছে পুরো একদম সিস্টেমটা। ঠিকই, একদম দিদি। তো দিদি, তুমি তো হোস্টেল নাওনি, মেনলি পিজিতেই থাকতে, তো হঠাৎ এরকম হোস্টেল না নেওয়ার কারণ কি? কারণ তুমি যেহেতু রানাঘাটে তোমার বাড়ি, তো অনেকটা ডিস্টেন্স, তুমি ফার্স্টেই একদম হোস্টেল পেয়ে যেতে। তো ছোটবেলা থেকে তোমার কিরকম একা থাকার ইচ্ছে ছিল, বা একা বড় হয়েছে এরকম ব্যাপার? মেন প্রবলেমটা ছিল হচ্ছে আমি খুব হোমসিক। আমি ছোট থেকে কোনোদিনও বাড়ি থেকে বেরোইনি। আমি বাড়িতে মানে সিঙ্গেল চাইল্ড, তো সবসময় বাবা মায়ের সাথে বড় হয়েছি। এবং বিশেষ করে যে নিটের ড্রপ ফেজটা, যে অনেক কটা দিন আমি বাবা মায়ের সাথে পুরো একটানা ছিলাম। আমার সেভাবে সেই সময় কোনো বন্ধু বান্ধব ছিল না, কিছু ছিল না, সবসময় মানে বাড়িতে বাবা মায়ের সাথে। তো প্রথম যখন আমি কলেজে যাই, আমি হোস্টেলে অ্যাপ্লাই করেছিলাম,
বাট হোস্টেলে তো আমি চাইলেও মানে বাড়ির কেউ আমার সাথে এসে থাকতে পারবে না, আমি হোমসিক ছিলাম, মানে সেকেন্ড ইয়ারেও আমি খুব হোমসিক ছিলাম। এখন হয়তো আস্তে আস্তে একটু কাটছে, কারণ এখন আমি বাধ্য মানে ওখানে থাকতে, কারণ এখন আমাদের থার্ড ইয়ারের প্রেশারটা বাড়ছে। বাট সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি খুব ঘন ঘন বাড়ি চলে আসতাম, প্রতি উইকেন্ডে বাড়ি চলে আসতাম, এবং আমার মা প্রয়োজন আমার সাথে গিয়ে থাকতো। তো সেই জন্যই মানে মেনলি নিজের মতন করে একটা জায়গা নেওয়া যেখানে আমার মাও থাকতে পারবে, চাইলে আমি থাকতে পারবো, এই। মানে হোস্টেলটা মানে কিভাবে, সমস্ত কলেজে তো সেম সিস্টেমে ডিসটেন্স বেসিসেই তো হোস্টেল অ্যালট হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদেরও ডিসটেন্স বেসিসেই অ্যালট হয়, এবং হোস্টেল নিই এর ফলে যেমন আমি একটা নিজের মতন থাকতে পারি, এটা একটা সুবিধা। বাট হোস্টেল নেওয়ারও কিন্তু অনেক সুবিধা আছে, যেটা তোরা বুঝতে পারবি, যে হোস্টেলে পরীক্ষার সময় বিশেষ করে যে একসাথে পড়াশোনা করা, একটা সবসময় একটা স্টাডি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে, এটা একটা খুব ভালো, এবং হোস্টেলে সবার বন্ডিং প্রচন্ড ভালো হয়, এটাও একটা খুব মানে স্ট্রেংথ বলা যেতে পারে। তো সবকিছুরই প্রোস এন্ড কনস থাকে, এটা অবশ্যই। এছাড়াও একটা বিশাল বড় হচ্ছে অ্যাডজাস্ট করে লাইফে, মানে অ্যাডজাস্টিং যে শেখাটা, অনেকেই দেখো এক একজন এক এক রকম মেন্টালিটি নিয়ে আসে না, তো যখন কিছু না কিছু কম্প্রোমাইজ সবাইকে করতে হয়, হয়তো কেউ এটা একটু অপছন্দ করে, কেউ ওটা, কেউ রাত জেগে পড়তে ভালোবাসে, কেউ হয়তো দিনের বেলায় পড়তে ভালোবাসে, তো সবকিছু অ্যাডজাস্ট করাটা হোস্টেলই আমাদেরকে শেখায়। তো একদম একদম। তো দিদি, অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট, সবার ফার্স্টে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। তো টু বি অনেস্ট, ক্লাসে অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে যাই হচ্ছে ফার্স্ট একদম আমাদের টার্গেট থেকে যাচ্ছি অ্যাটেন্ডেন্সটা আমাদের দরকার, কারণ আমাদের 75% এবং 80% বিশেষ করে থিওরি এবং প্র্যাকটিক্যাল পুরো একদম আছে, অ্যাটেন্ডেন্স লাগেই আমাদের। তো তোমাদের কলেজে কেমন কি অ্যাটেন্ডেন্সের কড়াকড়ি? সত্যি বলতে আমাদের কলেজে ধর ডিপার্টমেন্ট অনুযায়ী অ্যাটেন্ডেন্সটা ম্যাটার করে, কোনো ডিপার্টমেন্ট খুব চাপ দেয় সেই ডিপার্টমেন্টে মানে প্রায় প্রতিটা ক্লাসে গেছি, এবার কোনো কোনো ডিপার্টমেন্টে অতটা চাপ থাকে না, আর খুব কম অ্যাটেন্ডেন্সও আছে আমার। তো দিদি, এমবিবিএস এর আমাদের ফার্স্ট এক্সাম আইটেম, দেন হচ্ছে পিসিটি, দেন সেমিস্টার, এবং সবার লাস্টে হচ্ছে প্রপ, যদিও এখনো আমি প্রপ ফেস করিনি। তো এই এক্সামের সময় তোমরা অ্যাকচুয়ালি কিরকম ভাবে প্রিপারেশন করো, এবং তুমি তো যেহেতু পিজিতে থাকো, তো তুমি তো হোস্টেলে একসঙ্গে কি গ্রুপ স্টাডি করতে এই সময় আসো, নাকি একা একাই পড়ো নিজের মতো করে? না, আমাদের মেইন ব্যাপারটা যে ধর যারা বন্ধুরা আছে আমরা ডে স্কলার হিসেবে লাইব্রেরিতে ইউজ করতে পারি। ফার্স্ট সেকেন্ড ইয়ারে অতটা গ্রুপ স্টাডির প্রয়োজন পড়তো না, কিন্তু এই পরীক্ষার সময় বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আমার মনে হয় যে একটা গ্রুপ স্টাডি করলে এত তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। আমি তো ভাইভা দিতে যাওয়ার আগে এখনো যদি একবার কারোর সাথে মানে জিনিসটা একবার রেডি করে নিই, এবং যে কোনো পরীক্ষার সময় তো আমার মনে হয় যে একটা দুটো বন্ধু, সেটা নিটের সময়তেও, যার সাথে আমরা ট্র্যাক রেখে পড়তে পারি জিনিসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি এটা নিজের ক্ষেত্রে দেখেছি, কারণ একা একা পড়লে আমরা খুব ডিস্ট্রাক্টেডও হয়ে যাই, যে একটা ভেবে শুরু করেছিলাম কয়েকদিন বাদে মানে সেরকম কিছুই হচ্ছে না, যে মেন পাথটা ছিল সেটা থেকে ডেভিয়েটেড হয়ে যাওয়া যেটাকে বলে। তো সেই ক্ষেত্রে তো অবভিয়াসলি একটা কারোর সাথে ট্র্যাক রেখে পড়লে পড়াটা খুব ভালো হয়, এবং বন্ধুদের হেল্প সেটাও খুব জরুরি, যে আমি একটা কিছু বুঝতে পারছি না, কেউ সেটা বুঝতে পেরেছে, তার থেকে আমি একটু জেনে নিলাম, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রফের সময়তে তো থিওরিটা তো মেনলি নিজেকেই পড়তে হবে, ওই সময় কিছু করার থাকে না, মানে প্র্যাকটিক্যালটা পুরোপুরি যতটা বেশি গ্রুপ স্টাডি হবে ততটা ভালো হয়। ঠিক, বিশেষ করে আমাদের অ্যানাটমিতে আমরা অসপি দেওয়ার আগে অবশ্যই এবং বোন ভালো করে সবাই মিলে একসঙ্গে পড়ে যায়, তো তোমরাও নিশ্চয়ই তাই করেছো সেই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এরপরে দেখবি যখন ফিজিওলজিতে ধর বিভিন্ন সিস্টেমের এক্সামিনেশন গুলো আসবে, সেগুলো একে অপরকে মানে পারফর্ম করে দেখা, ওই সময়টাতেও খুব হেল্প হবে। ঠিকই। তো নেক্সট সেগমেন্ট একটু ইউটিউব রিলেটেড জিজ্ঞাসা করে দিদি। তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার দিদি, তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে ইউটিউব বা ইনস্টাগ্রামের জন্য তোমার পড়াশোনাতে ইম্প্যাক্ট করছে এগুলোর? সেইভাবে মনে হয়নি। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনস্টাগ্রামে আমি মেন পোস্ট করি নর্মাল লাইফের ছবিগুলো জাস্ট ক্রিয়েট করে রাখা, মানে একটা মেমোরি থাকুক এইরকম ভাবে, আলাদা করে কিছু কন্টেন্ট ক্রিয়েট করি না। বাট আমার মনে হয় যে ইউটিউবের জন্য আমার পড়াশোনায় কখনো কোনো ক্ষতি হয়নি, কারণ এটা আমার নিজের খুব ভালো লাগে করতে। আর তার থেকেও বেশি ভালো লাগে মানে ইনস্টাগ্রাম, খুব ফেসবুক, এগুলো একটা আমাদের নিজেদের এন্টারটেনমেন্ট পারপাস আমরা ইউজ করি, তো সেটা থেকে আমাদের ডিস্ট্রাকশন হতে পারে। বাট ইউটিউবে আমরা যেটা করছি, তুই এটা বুঝতে পারবি যে এটা খুব নিজেদের একটা ডেডিকেশন আছে এটার প্রতি, সেই জায়গা থেকে আমরা করি। এবং যখন একটা ভালো রেসপন্স পাই, বা যখন নিট রিলেটেড কন্টেন্ট যেহেতু বেশি বানাই, সেই সাপেক্ষে বলছি যে অন্তত মানে এক দুজনেরও যদি কোনো হেল্প হয়, আমার মনে হয় সেটাও একটা হেল্প করা, তো তার ফলে নিজেরও ভালো লাগে। একদমই একদমই ঠিকই বলেছো একদম।
মানে আসল উদ্দেশ্যটা হচ্ছে নিজের প্যাশনের জন্য ক্রিয়েট করা। এবং অবশ্যই তো তোমায় যদি ফ্যামিলি এতে কি সাপোর্ট করে, বা ফ্যামিলি কখনো এরকম বলেনি যে কেন বেকার ভিডিও টিডিও বানাচ্ছিস, এতে পড়াশোনা করে, এরকম কখনো কি বলেছে তোমায়? সত্যি কথা বলতে যখন আমি প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করি, এবং ভিডিও ছাড়াও যখন আমি কোনো একটা আউটসাইডে কোনো একটা নাচ করলাম, করে সেটা রিল হিসেবে পোস্ট করলাম, এই সম্পূর্ণটা না আমার মা জোর করে করাই। মানে আমি প্রথম দিকে একদম চাইতাম না, যে কি দরকার, নিজেরটা আমি পেয়ে গেছি, আমি পড়াশোনা করি। তারপরে যখন আমি এটা উৎসাহটা পেয়ে গেলাম যে হ্যাঁ এটা করতে আমার ভালো লাগছে, বাট ওই তারপরে তো আমাকে আর বলতে হয় না, বাট প্রথম যে একটা পুশ করা ছিল সেটা সম্পূর্ণটা আমার মা করেছিল। আমি আজ অব্দি যতগুলো ভিডিও দিয়েছি কোনো রিলের বা কিছু, সবকিছু আমার মা ক্যামেরা করে দিয়েছে। এবং বাইরেও কখনো কোনো ইউটিউবের ভিডিও শুট করলে সব সময় আমার মা ক্যামেরা করে দেয়, মা সাপোর্ট করে। কখনো যদি আমার মনে হয় আমি অ্যাডজাস্ট করতে পারছি না, সেই সময় তো আমি মাকেই বলি, যে মানে ভেঙে পড়লেও সেটা মাকে বলি, এবং মা সাপোর্ট করে। সবকিছুই মানে প্রচন্ড সাপোর্ট পেয়েছি এটাতে। থ্যাংক ইউ আন্টি। আজকে আপনার জন্যই আমরা সবাই দিদিকে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, বা দিদির কন্টেন্ট আমরা সবাই দেখতে পাচ্ছি। তো সবারই তরফ থেকে থ্যাংক ইউ। যখন যদি ভিডিও দেখে কাকিমা তো অবশ্যই। তো এরপরে যদি জিজ্ঞাসা করি যে দিদি, আমাদের দেখো আমরা যখন পোস্ট করি কোনো ভিডিও, তো পজিটিভ নেগেটিভ দু টাইপেরই কমেন্ট থাকে। তো পজিটিভ কমেন্টগুলোকে তো আমরা ধরো শেখার জন্য নিচ্ছি বা ভালো লাগে অ্যাপ্রিসিয়েট কেউ করলে, বাট এর সঙ্গে সঙ্গে নেগেটিভ কমেন্টও আসে। তো নেগেটিভ কমেন্টগুলোকে তুমি কি করে ট্যাকেল করো? সত্যি কথা বলতে প্রথম দিকে একদম করতাম না। তার কারণ হচ্ছে আমি জানি আমি কোনো ভুল করছি না, বাট আস্তে আস্তে সবারই একটা, যে করছে ক্যামেরার এপারে বসে আছে, যারা আমার অডিয়েন্স থাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না, বাট তারাও আমাকে চেনে না। একটা ইন্টারনেটে কিছু টাইপ করে দেওয়া খুব সোজা, কারণ তাকে আমরা পার্সোনাল লেভেলে দেখতে পাচ্ছি না এবং মানুষটাকে আমরা জানি না। তো সেই সাপেক্ষে কখনো যদি এরকম কমেন্ট আসে, আমি দেখছি একদম আমাকে একটু এফেক্ট করে না, সেটা বলে ভুল বলা হবে, কারণ সেটা এফেক্ট করে, এবং বিশেষ করে এফেক্ট করে। তার কারণ হচ্ছে আমি আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো প্রমোশনাল ভিডিও বানাইনি। তো এমন না যে আমি কোনো টাকা আর্ন করার জন্য এখানে বসে আছি। আমার মনে হয় যে আমি এমবিবিএস পড়ছি, এটা আমার প্রফেশন, এখান থেকে আমার যে টাকা ইনকাম করে ভবিষ্যতে আমি যদি স্কিল থাকে আমি পারবো করতে। তো সেটার জন্য আমি ইউটিউব করতে বসিনি। তো যেটা আমি করছি সেটা আমি বিনা স্বার্থে করছি, আমার ভালো লাগে বলে করছি। এবং পার্সোনালি আমি সকলকে যখন হেল্প করেছি, তারপরেও যদি কেউ মানে বলে যে নিজের জন্য করছি, সেটা শুনতে ডেফিনেটলি খারাপ লাগে, কারণ এটা আমি করছি না। এবং সত্যি কথা বলতে ইউটিউব রেভিনিউ খুবই নগণ্য। ইভেন অনেকে হয়তো ভাবে যে আমাদের 3000-এর মতো সাবস্ক্রাইবার, আমি কিন্তু এখন ইউটিউব থেকে একটা টাকাও পাইনি। এটাই কথা, যে আজ অবধি আমি দুটো নিট দেখলাম পরপর, তাদের মানে সকলকে সাহায্য করছি, এবং নিট 2026 হলে এটা 3টে নিট হবে। তো এতদিনে আমার আর্নিং 0। তো সেই জায়গা থেকে টাকার জন্য করছে, এটা খুব মানে একটা, যে বলছে সে খুব ভুল বলছে বা কিছু না জেনে জাজ করছে। তো সেটা নিয়ে আমারও মানে একটা টাইম পরে ডেফিনেটলি মনে হয় না ভাবা উচিত, নিজের কাজটা নিজেই করা উচিত, কারণ লোকে তো বলবেই। অবশ্যই, মানে যার যা বলার সে তো বলবেই। আবার মানে 5টা যদি হেড কমেন্ট আসে, তাহলে বাকি 95টা যদি ভালো কমেন্ট আসে, আমার মনে হয় যে সেই 95 জনের জন্য করা উচিত, সেই 5 জনের জন্য ধ্যান না দিয়ে। অবশ্যই, একদম। তো এই ইউটিউব নিয়ে তোমার ইন ফিউচার কি কোনো প্ল্যান ট্যান আছে সোশ্যাল মিডিয়াকে গ্রো করার জন্য? বা কারণ আমাদের বাংলাতে অ্যাকচুয়ালি একই তো আমরা নিট রিলেটেড কন্টেন্ট বানাই, এবং তার উপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজও একটা সীমিত, একটা জাস্ট বাংলার অডিয়েন্সই। বাট তুমি যদি দেখো ওভারঅল প্রায় প্রতি বছর প্রায় 1 লাখেরও বেশি কিন্তু নিট এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সবার কাছে পৌঁছাতে পারি না। তো সেক্ষেত্রে তোমার কি ইন ফিউচার কোনো প্ল্যান আছে যে বড় বিগ লেভেলে কিছু করার ইউটিউব নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে? সেই রকম তো কিছু এখনো পর্যন্ত ভাবিনি। যদি কখনো মানে সবকিছুতে জীবনে একটা সাডেন আইডিয়া থেকে ইউটিউবটা খোলাও একটা মুহূর্তের ভাবনা থেকে, তো সেই রকম যদি কিছু মনে হয় কখনো দেখা যাবে। বাট আপাতত তো যেরকম যেটুকু কাউকে যদি হেল্প করতে পারি সেটুকু। আর একটু ইচ্ছা আছে যে নিজের লাইফটা এরপরে যখন ফাইনাল ইয়ার ইন্টার্নশিপ আসবে, কিরকম কি যাচ্ছে সেই রিয়েলিটিটাও সবাইকে দেখানোর, যতটা সম্ভব নিজের পড়াশোনার মধ্যে দিয়েই একটু হলেও, মানে নিজেও পড়া, সকলকে মানে স্টাডি রিলেটেডই ইচ্ছা আছে। আর বাকিটা দেখা যায় সেটা কিরকম ভাবে সবাই অ্যাকসেপ্ট করবে, এটাও একটা দেখার দিক। তো সবকিছু সিচুয়েশনের উপর। খুবই ভালো হবে, খুবই ভালো হবে, করবে, আমরাও দেখবো সবাই, খুবই ভালো হবে। তো এবার একটু পার্সোনাল লাইফ রিলেটেড কিছু প্রশ্ন করি। তো নিটের আগে এবং এমবিবিএস এ পাওয়ার পরে
তোমার লাইফ সম্পর্কে যদি কিছু বলো, তুমি কি কোনো রিলেশনশিপে আছো? না না না। তো তোমাদের ব্যাচে বয়েজ টু গার্লস রেশিও কেমন ছিল তোমাদের 2022 এর ব্যাচে? আমাদের ব্যাচে তো ধর 70 থেকে 80টা মেয়ে আর 250টার মধ্যে বাকি ছেলে, মানে 1:1 তো একদমই না। একদমই না, মানে এটা কি মানে খুব কম কলেজে কি এরকম হয় যে 1:1 রেশিও? আমার মনে হয় 1:1 কোনো কলেজে এরকম ভাবে হয় না, আমি যতটা শুনেছি সিনিয়র জুনিয়র সবার থেকেই। আমাদেরও ওই 4:1 টাইপেরই এরকম আমাদেরও রেশিও। তো আচ্ছা, তো অনেকেই যারা ফার্স্ট ইয়ারে আসে এবং জুনিয়র হিসেবে, তো অনেকেই ভাবে, কারণ বিশেষ করে মুভিগুলোতে যেমন দেখায় অ্যাকচুয়ালি যে কলেজে যাব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে, ডেট নাইট, তো এর সঙ্গে অ্যাকচুয়ালি এমবিবিএস লাইফের তোমার মনে হয় কতটা এগুলো রিলেটেবল? যেরকম ভাবে সিনেমাতে দেখায় সেটা তো বাস্তবে হয় না, বাট যদি আমরা নিজেদের এনভায়রনমেন্টটা সেরকম ক্রিয়েট করে নিতে কেউ পারে, এবং এটা কিন্তু সত্যি যে কলেজে আসার পরে কারোর যদি সেটা ওয়ার্কআউট করে যায় এবং একসঙ্গে পড়াশোনা সবকিছু কেউ যদি সেটাকে ব্যালেন্স করতে পারে, সেটা খুব ভালো একটা দিক। তার কারণ আমার মনে হয় সাথে কেউ থাকলে সে যদি সাপোর্টিভ হয়, তার জন্য যদি রিলেশনশিপটা একটা মেন্টাল ব্যাপারও অনেকটা, পড়াশোনা, নিজের কাজ, নিজের খুশি যদি মানে এফেক্ট না করে সেটা যদি হেলদি ভাবে থাকে, তাহলে তো সেটা খুব ভালো, এবং সেটা অনেকের আছে। মানে যে ড্রিমটা নিট অ্যাসপিরেন্টরা দেখছে সেটা মানে যদি সেরকম হয় তো সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে যাবে। তোমার ব্যাচের কি মোটামুটি কমিটেড সবাই? তোমাদের ব্যাচের সবাই না, বাট হ্যাঁ অনেকেই, এবং সেটা খুব সুন্দরভাবে তারা আছে, খুব সুন্দর একটা কিউট রিলেশনশিপ, সেটা তো খুব ভালো জিনিস। একদমই, মানে মেয়েরা তো কোনো না কোনো ভাবে সেই কমিটেড হয়েই যায়, আমাদের ছেলেগুলোরই হয় না আর কি, সবারই। তো এমবিবিএস একটা অনেক তো লং কোর্স, খুবই হেক্টিক কোর্স, ক্লাস প্র্যাকটিক্যাল, এছাড়াও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে তো তোমাদের অলরেডি ক্লিনিক শুরু হয়ে গেছে। তো এসবের মধ্যে একটা প্যাশন ফলো করা, যেমন তুমি দিদি ইউটিউব ফলো করছো, তো এরকম অনেকে হয়তো প্যাশন ফলো করতে চায় না, অ্যাকচুয়ালি কিছু থাকে না যে কিতাবি পুরো কিট টাইপের, কারণ জানি আমরা যারা অ্যাকচুয়ালি এখানে আসি এদের 99%ই একদম খুব পড়াকো ছেলে মেয়ে, টু বি অনেস্ট, সবাই খুব পড়াশোনা করতে ভালোবাসে, বাট এসবের মতো প্যাশন ফলো করাটা কেমন কি মনে হয় তোমার, কতটা প্রয়োজন এইসবের আমাদের একটা হেক্টিক কোর্সের মধ্যে? ছোট থেকে আমি যেহেতু যখন পড়াশোনা করেছি, কয়েক বছর অবশ্যই না, বাট ছোট থেকে আমি বলছি ক্লাস 1 2 3 4 5 6 এই সময়টা, তো সবসময় আমি পড়ার সাথে আবৃত্তি শিখেছি, নাচ করেছি, ছবি এঁকেছি, এবং সেগুলোর বিভিন্ন কম্পিটিশনে গেছি, ডিস্ট্রিক্ট লেভেলে গেছি। তো এটা একটা অভ্যাস ছিল আমার। তো যখন আমি একদম কিছু করতাম না, আমার খুব খারাপ লাগতো, এবং আমার মনে হতো যে আমার মানে আমার লাইফটা কিরকম একটা হয়ে যাচ্ছে, যে আমার কোনো এক্সট্রা কারিকুলার নেই। তো সেই জিনিসটা থেকে মানে অনেকে পারে যে খুব ভালো পড়াশোনা করে, কেবলমাত্র পড়াশোনা করে, বাট সেটাতে যেহেতু আমি কোনোদিন ছোট থেকে অভ্যস্ত ছিলাম না, আমার জন্য সেটা খুব সাফোকেটিং হয়ে যাবে যদি এরকম কোনোদিন আসে। যখন আমি কিছু করিনি তখন আমি লিখতে খুব ভালোবাসতাম, তখন আমি লিখতাম, বাট কিছু না কিছু করেছি, একদম শুধু পড়াশোনা সেটা আমি নিটের সময় তো ছিল না, একদম কিছু না থাকলে আমি কোনো গল্পের বই পড়েছি। বাট আমার মনে হয় এবার কেউ যদি শুধুমাত্র পড়াশোনা করে, 100% টাইম শুধু পড়াশোনাতে এনগেজ করে, সেও লাইফে কোথাও না কোথাও ডেফিনেটলি গেইন করছে, বাট নিজের খুশি থাকা সবার নিজের কাছে। একদম, যে যেটাকে তার নিজের ভালো লাগে সেই হিসেবেই করে আর কি। তো তোমার ফ্রেন্ডরা তোমাকে এই কন্টেন্ট ক্রিয়েশন যে তুমি করো, তোমাকে সাপোর্ট করে এবং কিভাবে ট্রিট করে তোমাকে? আমার ফ্রেন্ডদের থেকে তো আমি সবসময় হেল্প পেয়েছি, মানে যখন প্রথম দিন থেকে সবাই প্রচন্ড উৎসাহ দেয়। আমি যতটা ভিডিও বানাবো কোথাও গেলে, আমি হয়তো ক্যামেরাতে কোনো ব্লগ বানাচ্ছি না, বসে আছি, অনেকে বলে যে মানে ক্যামেরাটা চালু করতে, তার কারণ আমার মনে হয় আমি যখন যেটা বানাচ্ছি সেটা আমার সাথে যারা আছে তারাও যদি জিনিসটাতে এনগেজ থাকে, অবভিয়াসলি জিনিসটা ভালো হবে, এবং এটা একটা মেমোরি হিসেবে থেকে যাবে। যখন আমরা আজ থেকে 20 বছর পরে কারোর হয়তো সেইভাবেও টাইম থাকবে না কারোর সাথে, মানে হয় এটা স্কুল শেষ হয়ে গেছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসি, কলেজ শেষ হলে বেরিয়ে যাব, বাট এই যে একটা মেমোরি, কখনো হয়তো একদিনও কারোর যদি মনে পড়ে, সে যদি ভিডিওটা খুলে দেখে, যেমন আমাদের 2024 সালের ফ্রেশার্স ছিল কদিন আগে আমাদের কলেজে, আমাদের ফ্রেশার্সটা আমরা তখন হঠাৎ 2 বছর আগের যে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম একটু খুলে দেখছি, নিজেই দেখছি, নিজের খুব ভালো লাগছে। তো সেই জিনিসটা সময়টা ধরেও তো রাখছি, তো আমার মনে হয় যে সেটাতে সবাই, আমার বন্ধুরা তো খুবই সাপোর্ট করে।
মানে এটা একটা সেই মেমোরি হিসেবে থাকে না? আমি একটু যখন স্টার্ট করি ঠিক এইটা ভেবেই করেছিলাম যে যখন বুড়ো হয়ে যাব আমাদেরও বাচ্চা কাচ্চা হবে, তো তখন তাদেরকে দেখাবো যে এইরকম আমরাও এনজয় করেছিলাম কলেজ লাইফে। আমি তো প্রথমে এটাই ভেবেছিলাম শুধু কলেজের ব্লগই বানাবো, আর কিছু সেভাবে বানাবো না, বাট তারপরে সেটা যেটা হয়েছে সেটা ডেস্টিনি। বাট কলেজের ব্লগটাও আপলোড করে রাখা, এবং শুধু কলেজ বলে না, আমি বাড়িতে কখন কোথাও কোনো কারোর সাথে দেখা হলে সেটাও যদি তুলে রাখতে পারি, আমার মনে হয় সেটাও একটা মেমোরি হিসেবে থেকে যাবে। ঠিক ঠিক ঠিক, একদমই। তো তোমার টিচাররা বা তোমার যখন তুমি এক্সাম দিতে গেছো বা কখনো ভাই বাদে কখনো তোমাকে এরকম ইউটিউব বা ফেসবুক যে তুমি করো বা কন্টেন্ট ক্রিয়েশন করো এই নিয়ে কোনো প্রশ্ন করেনি আজকে? না না না, এখনো তো সেরকম কিছু ফেস করি। তো আমরা সবাই জানি যে এরকম গত বছর খুবই একটা মর্মান্তিক ঘটনা তোমাদের আরজিকর কলেজে ঘটেছিল। তো আরজিকর কলেজের ইন প্রিভিয়াস এবং যদি বলো এখনকার যে সিচুয়েশন, তো কি এরকম কি চেঞ্জ এসেছে, বিশেষ করে ইন টার্ম অফ সিকিউরিটি যদি বলো বা অন্য কোনো চেঞ্জ তোমার কি দেখতে পাচ্ছ তোমরা? সিকিউরিটিতে তো চেঞ্জ এসছে, সেটা আমরা মানে পুরোপুরি দেখতে পাই, কারণ এখন কলেজে অনেক বেশি প্রোটেকশন, সবকিছু সবসময় সেন্ট্রালের যারা ফোর্স আছেন তারা প্রেজেন্ট থাকেন। এবং আগে যে ঘটনা ঘটেছে তার আগে কলেজের কিন্তু সেরকম কোনো টক্সিক কালচার ছিল না, তখনও ছিল না, এখনো নেই। এখন হয়তো এইরকম আন্দোলনের পরে আরেকটুখানি ফ্রি হয়েছে জিনিসটা, বাট তখনও আমাদের মধ্যে আমরা নিজেরা ছিলাম, কোনোদিনও সেরকম কোনো প্রবলেমই আগে ছিল না। আমরা মানে সবাই মজা করেই থাকতাম, এখনো মজা করেই আছি সবকিছু। বাট হ্যাঁ, ডেফিনেটলি যে ঘটনাটা ঘটেছে সেটা খুব একটা মর্মান্তিক ঘটনা, সেটা এখনো সেটা কেউই ভুলতে পারিনি আমরা। এই সামনে আবার 9ই আগস্ট আসছে, একটা বছর হতে চললো, তো ভাবলে তো সেই সময়টা ভাবলে এখনো প্রচন্ড খারাপ লাগে। আমাদের এক্সামের পরপরই মানে রেজাল্টের সময় অ্যাকচুয়ালি ঘটনাটা আমাদেরও ওই সময় যে 3 মাস ছিল, যে একদম আমরা সেকেন্ড ইয়ারের মাঝখান থেকে পুরোপুরি সবকিছু কিরকম একটা হয়ে গিয়েছিল, যে কলেজ আমাদের যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছিল। মানে আমরা জিনিসটা থেকে মানে সিচুয়েশনটা থেকে আমরা বেরোতে পারছিলাম না, অনেক দিন হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হলো, সময়ের সাথে সবকিছু এগিয়ে যেতে হয়, বাট ওই ক্ষতটা ওটা তো থেকেই যায়। ঠিকই। তো অনেক গার্জেনরা হয়তো এই পডকাস্টটা দেখছে, তো অনেকেরই বাবা মা এখন হয়তো মেয়েদেরকে এমবিবিএস এ ভর্তি দিতে অনেক ভয় পায়। তো তোমার কি মনে হয় যে এমবিবিএস কতটা সেফ মেয়েদের জন্য, যদি ইন টার্ম অফ 2025 বা 2026 এই রেসপেক্টে যদি বলি? আমি যদি সেইভাবে বলি, এমবিবিএস বলে না, মেয়েরা কোথাও সেফ না। মেয়েরা, কোনো মেয়ে যদি কিছু না করে এমনি ঘরে বসে থাকে তাও কিন্তু সে সেফ না, কারণ সবাইকে রাস্তায় বেরোতেই হবে। সেটার জন্য কোনো প্রফেশনকে আমরা বলতে পারি না। আর আমার তো মনে হয় যে এই যে ঘটনাটা এত বড় হয়েছিল, যে প্রতিবাদটা আমরা সাধারণ মানুষও যে এটাতে সামিল হয়েছিল, সেটা কিন্তু শুধুমাত্র সে এমবিবিএস বলে, মানে সে একজন ডাক্তার বলে অনেকটা বেশি জিনিসটা ছড়িয়েছিল এবং মানুষের মনে লেগেছিল জিনিসটা। এবং এটার জন্য যে সবার থেকে আমরা সাহায্যটা পেয়েছি সাধারণ মানুষের, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। আবার এমবিবিএস এটার জন্য পড়বো না, এটা খুব মানে আমার মনে হয় যদি মানুষ যদি পিছিয়ে যায়, আমরা যদি ভয় পেয়ে পিছিয়ে যাই, তাহলে তো যারা এই ধরনের জঘন্য কাজ করছে তাদেরকে কোথাও না কোথাও গিয়ে সাপোর্ট করা হলো, মানে তাদের মানসিকতাটাকে আমরা প্রাধান্য দিয়ে নিজেরা পিছিয়ে যাচ্ছি। সেটা তো আমরা করতে পারি না। এবং সমস্ত প্রফেশনে ভালো খারাপ দিক আছে। এমবিবিএস এ এসে আমার মনে হয় যে আমরা যেটা পড়াশোনা শিখছি, যা কিছু করছি, আমরা অনেক শিক্ষাটা তো মানুষের সাহসী হওয়ার একটা ধাপ। তো আমরা যে কথা বলতে পারছি, এই যে প্ল্যাটফর্মটা আমি আজকে পাচ্ছি এখানে এটা বলার জন্য, এটাও কিন্তু এমবিবিএস এর জন্য। নইলে কিন্তু আমি বললে কেউ শুনতো না, একই কথা বলতাম তাও কেউ শুনতো না। তো এটার সাথে এমবিবিএস এর কোনো যোগাযোগ নেই। এবং কলেজের মধ্যে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই সেফ। হ্যাঁ, যেটা ঘটেছে সেটা ডেফিনেটলি একটা দুর্ভাগ্যজনক ঘটনা, বাট এমবিবিএস এ এসেছে বলে সেটা হয়েছে, সেটা অন্য কিছু করলেও সেখানেও হতে পারতো। আজকে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে এরকম হতো না, এটার কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। ঠিক। তো তোমাদের কলেজে সিনিয়র জুনিয়র এর রিলেশনটা কেমন? তোমার সঙ্গে কোনো সিনিয়র জুনিয়র রিলেশন তোমাদের? খুবই ভালো। মানে যখন এখনো কোনো পরীক্ষা হয়, পরীক্ষার সময় যে চাপটা আসে, যে কোনো দরকারে, যে কোনো কিছুতে, যখন আমরা কোনো সিনিয়রকে বলি, সিনিয়রের হেল্প ছাড়া সত্যি কথা বলতে এমবিবিএস এ মানে একদিনও সার্ভাইভ করা যাবে না। মানে যে কোনো কিছু, কোনটা ইম্পর্টেন্ট, বিশেষ করে আমি ডে স্কলার, এমন না যে আমি হোস্টেলে আছি, আমি যখন খুশি যাচ্ছি, গিয়ে কারোর থেকে আমি হেল্প পেয়ে যাচ্ছি। তো তা সত্ত্বেও যে একটা এত সাপোর্ট পাওয়া বাইরে থাকেও,
সেটাও কিন্তু অনেক আমার মনে হয়। এবং শুধুমাত্র এখানে যদি আমি বলি আমার কলেজের সিনিয়ররা আমাকে হেল্প করেছে, এটা বললে খুব ভুল বলা হবে। অন্যান্য কলেজের সিনিয়ররাও কখনো মানে এটা কোনোদিন ফিল করিনি যে তুমি আমার কলেজের জুনিয়র বলে তোমাকে হেল্প করবো, অন্যকে করবো না, এরকম কখনো না। যখনই যাকে জিজ্ঞেস করেছি, হয়তো পরিচয় আছে কোনো সূত্রে, তো সেই সঙ্গে সঙ্গে হেল্প করেছে। এমনকি আমার একজন সিনিয়র আছেন যাকে আমি নিটের সময় থেকে জিজ্ঞেস করতাম, এখন সে মানে পাস আউট করে গেছে, তখনও যখন জিজ্ঞেস করি সমানভাবে মানে হেল্প পেয়েছি। আর সবসময় আশা করি এটা ভবিষ্যতে থাকবে, পাবো। আর আমিও সিনিয়র হিসেবে যখন যদি কেউ আমাকে কখনো জিজ্ঞেস করে সমানভাবেই সেটা মানে রাখার চেষ্টা করি। অবশ্যই। তো তোমার কি কখনো সিনিয়রের প্র্যাকটিক্যাল লিখতে হয়েছে, প্র্যাকটিক্যাল নোটবুক? একবার লিখতে হয়েছে ফার্স্ট ইয়ারে, বাট সেটা কোনো প্রবলেম হয়নি, কারণ সেটা মানে মজা লেগেছিল। তখন ফার্স্ট ইয়ারে সবাই এসেছিলাম, এসে একটা গাইনির লগবুক লিখেছিলাম, আমার মনে আছে, কিছু বুঝতে পারছি না তাও লিখছি, কোনো অসুবিধা হয়নি। প্রথম বেশ মজাই লাগে কিন্তু সত্যি কথা বলতে। আমাদের কলেজের সিনিয়ররা খুব ভালো, একদম খুব ভালো, খুব হেল্পফুল সিনিয়র আমাদেরও। তো খুব ভালো লাগে, দাদাদের দিদিদের সবাই খুব ভালো। তো আরজিকরের ফেস্ট হচ্ছে দিদি, লাভেলিয়া ফেস্ট তোমাদের। তো তোমাদের ফেস্টের যদি কোনো এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো। শুনতে খুব বোরিং লাগবে, বাট আমি 2 বছর মানে হয়েছে কলেজে এসেছি, কিন্তু এখনো অবধি কোনো লোবেলিয়া দেখিনি। তার রিজন হচ্ছে ফার্স্ট ইয়ারে আমাদের লোবেলিয়ার কয়েকদিন পরে প্রফ ছিল, তো সেই জন্য আমি যাইনি। আর সেকেন্ড ইয়ারে আমাদের তো লোবেলিয়া হয়নি, আর এই বছর আবার লোবেলিয়া হবে, সেটার জন্য খুব এক্সাইটেড, দেখা যাক। তোমাদের কোন ব্যাচ মেইনলি ফেস্ট অর্গানাইজ করে? আমাদের ব্যাচ, মানে এখন আমরা থার্ড ইয়ারে উঠেছি, থার্ড ইয়ার অর্গানাইজ করে। থার্ড ইয়ার অর্গানাইজ করে তোমাদের, আচ্ছা। তো তোমরা সবাই, আমরা বিশেষ করে মেডিকেল কলেজের সবাই মোটামুটি জানি যে খালপাড়ের বসন্ত উৎসব, তো খালপাড়ের যে সরস্বতী পুজো খুব ফেমাস সমস্ত প্রত্যেকটা মেডিকেল কলেজের মধ্যে। তো তোমরা একটু বলো যে কেমন ভাবে তোমরা অর্গানাইজ করো এবং কিরম হয় তোমাদের মজা একটি সরস্বতী পুজোতে? খালপাড়ের বসন্ত অর্থাৎ সরস্বতী পুজো, এটাতে আমি 2 বার গেছি, আর সত্যি বলতে প্রচন্ড মজা হয়। আর মানে যখন নিট অ্যাসপিরেন্ট ছিলাম, আমাদের কলেজেরই কিছু সিনিয়র ছিলেন যাদের চ্যানেল ছিল, তো সেখানে দেখতাম খালপাড়ের বসন্ত, সেখান থেকে যে সামনাসামনি দেখতে পেরেছি, আর ওই একই জায়গায় গিয়ে ভিডিও বানিয়েছি, তো সেটা তোমার ভিডিও আছে, দেখেছি আমি। সেটা তো খুব ভালো লেগেছে। একটা যাদের সাথে ড্রিম ছিল সেই সময় দেখা করব, তাদের সাথে ভিডিও বানাতে পেরেছি, এটা মানে আরো ভালো লেগেছে। আর মজা তো ডেফিনেটলি হয়েছে। ওই যখন আমরা সবাই সারা বছর কি হয়, একজন এক একটা গ্রুপে পড়াশোনা করি, মানে নামের লেটার অনুযায়ী আমাদের রোল নাম্বার হয়, সেই অনুযায়ী সবাই আলাদা হয়ে যায়। যখন কোনো এরকম ইভেন্ট আসে তখন সবার সাথে দেখা হয়, ওই দিনগুলো সবাই একসাথে মজা করে, এটাই সবচেয়ে বড় একটা পাওয়া। ঠিক একদমই। তো তোমাদের ফ্রেশার্স পার্টি হচ্ছে মেটামরফোসিস, তো তোমরা 2022-2023-এ ফ্রেশার্স পেয়েছিলে, তো কিছু স্পেশাল যদি মোমেন্ট কিছু থাকে তোমাদের ফ্রেশার্স পার্টির? কলেজে যদি একটা কোনো মানে ভীষণ ভালো মেমোরি থাকে, সেটা হচ্ছে আমাদের ফ্রেশার্স, মানে যখন আমরা প্রথম কলেজে আসি সেই বছর যখন আমরা ফ্রেশার্স পেয়েছিলাম, সেই বছরটাতে মানে ওই সময় অনেকদিন রিহার্সালে যেতে হতো, ক্লাস করে সেমিস্টার দিয়ে সঙ্গে সঙ্গে হয়তো সারা রাত ঘুমাইনি, অ্যানাটমি পরীক্ষা, তারপরে আমাদের রিহার্সালে যেতে হতো, একটু কষ্ট হতো, বাট ওই যে মজা। আর এই ফ্রেশার্সের সময় যে সবার সাথে চেনাটা হয়ে গিয়েছিল, আমরা ড্রামাতে ছিলাম, তো ওই তাদের মধ্যে ওই ফ্রেশার্সের সময় নাটক করতে গিয়ে যাদের সাথে পরিচয় হলো, তারাই আজকে বন্ধু হিসেবে থেকে গেল। এই যে একটা জিনিসটা ক্রিয়েট হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণটাই ফ্রেশার্সের জন্য। তো সেই সবাই মিলে একসাথে সেটাও ক্যাপচার করে রেখেছি, সেটা খুব ভালো লাগে। আর সত্যি ওই সময়টা ভোলা যায় না, ফ্রেশার্সের টাইমটা অন্যরকম ছিল, এবং ওটার পরে আসেওনি কোনোদিনও। অ্যাকচুয়ালি হচ্ছে এই কো কারিকুলাম অ্যাক্টিভিটি গুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি ভালো ফ্রেন্ডশিপ গুলো আরো বেশি করে গ্রো করে, এবং বিশেষ করে তার উপরে ফ্রেশার্সটা তো আমাদের শুধু ফার্স্ট ইয়ারদের, যদিও আমাদের এখনো ফ্রেশার্স হয়নি, তো ফার্স্ট ইয়ারদেরই মেইনলি প্রোগ্রামটা থাকে। তো সবকিছুই ফার্স্ট ইয়ারদের জন্য। তো ভিডিওর একদম লাস্ট সেগমেন্টে আমি তোমায় কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করব, তো তুমি ফটাফট তার অ্যানসার দেবে, ঠিক আছে? ঠিক আছে। তো রেডি? আর ইউ রেডি? তো সবার ফার্স্টে তোমার ফেভারিট ফুড কি দিদি? বিরিয়ানি, যে কোনো মিষ্টি। একদম, বাঙালিদের এখন বিরিয়ানি তো খুব চলছে একদম, এবং আগাগোড়াই বিরিয়ানি তো সবারই, বিশেষ করে আলু দিয়ে বিরিয়ানি। আলু ছাড়া বিরিয়ানি সেটা তো খাবোই না। একদম। ফেভারিট প্লেস ইন কলকাতা? নন্দন। আচ্ছা,
ফেভারিট সাবজেক্ট ইন এমবিবিএস স্টিল নাও, এখনো পর্যন্ত? ফার্মাকোলজি, বাট সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে কম নাম্বার ফার্মাকোলজি পেয়েছি। আর এটাই হয়, যেটা অনেক সময় ভালো লাগে সেটাতেই নাম্বার কম হয়ে যায়। তো নিটের সময় তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল দিদি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে? বায়োলজি তো আমাদের ফেভারিট থাকে বলেই আমরা হয়তো মেডিকেলে আসি, বাট শেষ অবধি যেতে যেতে ফিজিক্স। আচ্ছা, তোমার ফেভারিট মুভি? অপুর সংসার, আগন্তুক, ওপেনটি বায়োস্কোপ। বাহ। ইফ ইউ আর আস্কড টু পিক ওয়ান, ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুকে মানে তোমাকে একটা মাত্র পিক করতে বলি? ইউটিউব। আর ফেভারিট স্পোর্টস কি? স্পোর্টসে আমি খুব কাঁচা, লুডো। বাহ, আর লুডো খেলতে হবে একদিন তোমার সাথে। তোমার ফেভারিট সং কি? সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন এই মুহূর্তে বর্ষার যে কোনো গান, যেমন চন্দ্রবিন্দুর সমস্ত গান আমার খুব প্রিয়। বাহ। তো সবার লাস্টে যদি নেক্সট ব্যাচ আমাদের খুব শিগগিরই আসছে 2025-এর ব্যাচ, তাদের সবেমাত্র এক্সাম হলো, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু অ্যাডভাইস দাও, কলেজ কি করে চুজ করবে বা এমবিবিএস লাইফে ফার্স্ট ইয়ারে কিভাবে সার্ভাইভ করবে এই রিলেটেড? প্রথম কথা, এই মুহূর্তে তো বোঝা যাচ্ছে না কাট অফ কিরকম যাবে, যতদিন না রেজাল্ট বেরোয় সবটা ভীষণ আনসার। একদম একদম ঠিক। যার যার মনে হচ্ছে সিলেকশন হয়ে যাবে, এই সময়টা অতটা পড়াশোনা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কলেজ শুরু হোক, কাউন্সিলিং হবে, অনেক দেরি আছে। জাস্ট যখন কনফার্ম হয়ে যাবে যে এবার আমার সিলেকশন হয়ে যাচ্ছে, তারপরে একটু একটু খোঁজ নেওয়া শুরু করলে এই সময়টা পুরোপুরি মজা করা উচিত। কারণ এই সময়ের মতো সময় আর কোনোদিনও আসবে না, এতটা ফ্রি টাইম কোনো কিছু। এবং এই সময় যেটা একটা মেমোরি ক্রিয়েট হবে সেটা একটু অন্যরকম সবকিছু থেকে, এরপরে আসবে, বাট এতটা না। আর এটা ছাড়া পড়াশোনা নিয়ে ফার্স্ট ইয়ারে ঢুকে যাওয়ার পর অ্যাডভাইস বলতে, প্রতিদিন 2 ঘন্টা হলেও পড়াশোনা করা, যেটা আমরা বলছি, বাট আমরাও হয়তো সবসময় করতে পারিনি, কারণ প্রতিদিন পড়া কখনোই সম্ভব হয় না। বাট ওই চেষ্টা করা, মাথায় রাখা জিনিসটা যে আমি রোজ 5 ঘন্টা পড়বো না, বাট একটু হলেও পড়বো, হবে না হয়তো, বাট চেষ্টা করবো। তাহলে বছরের শেষে যে চাপটা আমরাও অনেক সময় ফেস করেছি, যে শেষ 2 মাসে কি একটা ভীষণ চাপ পড়ে যায়, সেইটা হয়তো হবে না। আমি তো অলরেডি ফেস করছি। একদম, এটা হবেই, মানে এটা আমরা যতই ট্রাই করি এটা এড়ানো যাবে না। শেষ 2 মাস সমান থাকবে, বাট একটু ইমপ্রুভ করার চেষ্টা নিজেকে। তো সবার লাস্টে নিট 2025-এর পেপার তো তুমি দিদি দেখেছো যে যেমন হার্ড তেমনি লেন্দি পেপার। তো নিটের ইতিহাসে এটা সবাই বলছে নাকি সব থেকে ডিফিকাল্ট পেপার ছিল। তো নিট 2026 অ্যাসপিরেন্টের জন্য তুমি কি সাজেশন দিতে চাইবে বা কিভাবে কি পড়তে হবে? কারণ বেশিরভাগ অডিয়েন্স যারা দেখছে তারা হয়তো নিট অ্যাসপিরেন্সি, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। নিটের যে পেপারটা এসছে, মেইনলি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল, কেউ এই পেপারটা এক্সপেক্ট করেনি যে এরকম একটা পেপার হঠাৎ চলে আসবে, তার ফলে মেন প্রবলেমটা হয়ে গেছে। তো এইটা 2026-এ সবাইকে মাথায় রাখতে হবে, আমার পেপার হঠাৎ আবার খুব সোজা চলে আসতে পারে। যখন তোরা পরীক্ষা দিয়েছিলি তখন যেমন একটা পেপার এলো, কিন্তু কাট অফটা হঠাৎ এতটা বেড়ে গেল, সেটাও কেউ তখন এক্সপেক্ট করেনি। তো আমার যদি পেপারটা সোজা চলে আসে, তাহলে এমনও হতে পারে হয়তো 650 কাট অফ চলে গেল। পেপারটা খুব কঠিনও চলে আসতে পারে, তার ফলে কাট অফটা কমে গেল। তার ফলে আমি আগে থেকে একটা মাইন্ডসেট নিয়ে যাচ্ছি যে আমায় 650 পেতে হবে, যদি আমি 550 পেয়ে যাই আমার সিলেকশন হবে না। এটা ভাবারও কারণ নেই, কারণ এটা ভাবলে আমি পরীক্ষার হলে প্রচন্ড নার্ভাস হয়ে যাব, গিয়ে হয়তো যেটুকু নাম্বার আসতো সেটুকুও আসছে না। আবার হয়তো এরকম এলো খুব সোজা দেখে, হঠাৎ করে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম, দিয়ে তাড়াতাড়ি করতে শুরু করে দিলাম, বাট সেটা আলটিমেটলি অনেক সিলি মিস্টেক হয়ে নাম্বার আমার পিছিয়ে গেল, সেটাও হতে পারে। তাই কোনো কিছু প্রেডিক্ট করা যাবে না। যখন আমি মক টেস্ট দিচ্ছি সারা বছর, আমার টার্গেট থাকবে মক টেস্টে, এতদিন ছিল একটা কি আমার মক টেস্টে 650 পেতে হবে, কিন্তু এখন ওরকম ভাবে আমরা প্রেডিক্ট করতে পারি না আমি 650 পেলে তবে সিলেকশন হবে, কারণ পেপারের লেভেল অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। তো আমার টার্গেট হবে মক টেস্টে যেন আমি যেই সেন্টারে দিচ্ছি সেখানে আমার প্রথম দিকে র্যাঙ্ক আসে, নাই আসতে পারে, বাট আমি চেষ্টা করতে হবে র্যাঙ্কটা ইমপ্রুভ করার। মার্কসের থেকে এই সময় দাঁড়িয়ে র্যাঙ্কটা বেশি দরকার। একদমই। তো থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমার সঙ্গে কনভারসেশন করে, এই পডকাস্ট শুট করে খুবই ভালো লাগছে এবং খুবই ভালো ফিল করছি, কারণ অ্যাজ এ ফ্যান বয় টাইপের পডকাস্ট ছিল, কারণ আমিও তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি এবং আমার সিলেকশনেও তোমার অনেক বেশি রোল রয়েছে। তো খুব ভালো লাগলো দিদি। এবং তোমার কেমন লাগলো দিদি আমার পডকাস্ট শুট করে? খুব ভালো লাগলো, তোর চ্যানেলের সবকিছু আমার অলরেডি খুব ভালো লাগে,
আর তোর যা ডেডিকেশন আছে এটার প্রতি, এটা আমার আরো ভালো লাগে। এবং সবসময় যে সিনিয়রকে দেখে জুনিয়র শিখবে এরকম একটুও না। তুই আমার জুনিয়র, আমিও তোকে দেখে অনেক কিছু শিখি। তো খুব ভালো করে থাক, খুব ভালো পড়াশোনা কর, কলেজ এনজয় কর, সামনে প্রফ আসবে, ভালো করে প্রফ দে, পড়াশোনাও কর, ইউটিউবও ঘাটিয়ে কর। একদম থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবং একদম থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং অডিয়েন্সরাও যারা ভিডিও দেখছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, টাটা বাই, ভালো থেকো দিদি। থ্যাংক ইউ, এবং টাটা। টাটা, তুইও ভালো থেকো। টাটা, একদম থ্যাংক ইউ।